গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম স্বাধীনতা দিবস আমরা এবার দেখছি। গতবারের চাইতে অনেকাংশেই হয়তোবা রমজানের কারণে মানুষের ঝড় কিছুটা কম আছে, কিন্তু স্বতঃস্ফূর্ততা কেমন আপনার কাছে মনে হয়েছে? একই সঙ্গে এই গণ অভ্যুত্থান পরবর্তী স্বাধীনতা দিবসে আমাদের রাজনৈতিক প্রতিটি দলের আসলে কি ধরনের চেঞ্জ আপনি আপনার জায়গা থেকে এক্সপেক্ট করেন বা আপনাদের দলের জায়গা থেকে এক্সপেক্ট করেন? আজকে স্বাধীনতা দিবসে প্রথমেই আমরা 1971 সাল এই আগে এবং পরবর্তীকালে বাংলাদেশের জনগণের সংগ্রামে যারা শহীদ হয়েছেন, যারা উৎসর্গ করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বাধীনতা দিবস প্রতিবারই উদযাপিত হয়। এইবারে এমন একটা সময়ে হচ্ছে স্বাধীনতা দিবস যখন রমজান মাসের শেষ দিক, ঈদের ছুটি শুরু হয়ে গেছে। স্বাভাবিক কারণে মানুষ একটু বাড়িমুখী, কিন্তু স্বাধীনতা দিবস এইবারের একটা আরো অনেক গভীর তাৎপর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। বিশেষভাবে 24শে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে জনগণের স্বপ্ন তৈরি হয়েছিল, বাংলাদেশ নিয়ে স্বপ্ন তৈরি হয়েছিল, সেটাকে আবার নতুন করে সামনে এনেছে। প্রত্যেক নাগরিকের জন্য যে সুযোগের সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল এই রাষ্ট্রে, 54 বছরে তো সেটা প্রতিষ্ঠিত হয়নি। জুলাই আগস্ট আবার বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নকে সামনে এনে 71 সালকেই নতুন করে আমাদের সামনে হাজির করেছে। মানুষ যেভাবে আত্মত্যাগ করেছে এই জুলাই আগস্টে, যেভাবে শহীদ হয়েছে, আহত হয়েছে, এই মধ্য দিয়ে আরেকটা সুযোগ বাংলাদেশ সামনে এসছে যে আমরা কিভাবে আমাদের রাষ্ট্র এবং আমাদের সমস্ত আয়োজনকে জনগণের পক্ষে নিয়ে আসতে পারি, জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি। তো সেই লড়াইটা চলছে, সেই কাজটাও চলমান। আমরা আশা করি যে দেশের রাজনৈতিক শক্তিসমূহ এবং দেশের জনগণ, এই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের জরুরি আমাদের নাগরিকদের জন্য, সেই জায়গাটার বিষয়ে তাদের যে সচেতন ভূমিকা, সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা, এই জায়গাটাতে তারা তাদের ভূমিকা রাখবে। একটা কোশ্চেন, এই যে দীর্ঘদিন ধরে মানুষ মনে করেছে বাংলাদেশ রাষ্ট্র কাঠামো এবং ক্ষমতা কাঠামো যে জনবান্ধব নয়, তো এইটার সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ডিসেম্বরে যদি ইলেকশন হয়, তাহলে এই ইলেকশনের আগ পর্যন্ত সময় এই যে ব্যাপক অর্থে যে সংস্কার ছোট্ট করে হলেও সম্ভব কি, এটা ফলপ্রসূ হবে কি? না, দেখুন, সংস্কারের তো দুটো দিক আছে। সংস্কারের দুটো দিক আছে। দেখুন, সংস্কারের বিষয়টি নিয়ে খুব দুটো দিক আমরা বারবার বলছি। সেটা হচ্ছে যে সংস্কারের অনেকগুলো জায়গা আছে যেগুলো নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কারের প্রশ্ন যেগুলো মৌলিক কাঠামোগত সাংবিধানিক, সেগুলো আসলে নির্বাচিত প্রতিনিধিরাই করতে হবে। সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়া সংবিধান পরিবর্তন করা তো আসলে কঠিন। ফলে আমরা যেটা বারবার বলছি যে সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতিমধ্যে ঐক্যমত কমিশন উদ্যোগ নিয়েছে, এই কাজটাই তাদের ছিল, ফ্যাসিলিটেট করা। সমস্ত রাজনৈতিক পক্ষগুলো যেখানে এসে একমত হচ্ছে, ন্যূনতম সর্বসম্মত জায়গায় দাঁড়াচ্ছে, সেটা আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসছে। এই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সেই প্রশ্নগুলো, সেই সংস্কারগুলো নিয়ে তো আসলে রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত তৈরি করবে। এটা জনগণের সমর্থনের উপরে এই বিষয়টা অনেকটা নির্ভরশীল। কাজেই এই দিক থেকে আমরা যতটুকু ঐক্যমত হতে পারছি, তার অনেকগুলো হয়তো নির্বাচনের আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কিংবা নির্বাহী আদেশে সেটা করা সম্ভব। আর যেগুলো সংবিধানের পরিবর্তনের প্রশ্নটি অঙ্গীকার থাকবে এবং আগামী নির্বাচন যাতে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংবিধান বদলাতে পারে, সংস্কার করতে পারে, সেইটার জন্য আমরা বলছি যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দরকার। সংস্কারটাই যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে, কাজে এই আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ, যেখানে সংস্কারটা সম্পন্ন হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। ফলে আদালত এটাকে সংশোধনী আকারে
পূর্ব সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ কিনা সেই বিষয়ের দিকে তাকাবে না। আদালত এই সংস্কারকৃত সংবিধানের সুরক্ষা দেবে। সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে মূল সংস্কার কাজটা সম্পন্ন করতে হবে। ফলে যে সময় আছে এই সময়ের মধ্যে ঐক্যমত্য তৈরি হওয়া সম্ভব এবং এই ঐক্যমত্যের যে অংশগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন করা দরকার সেগুলো নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যাবে। ফলে আমরা মনে করি যে যথেষ্ট সময় আছে সংস্কারের জন্য। অনেকে ইতিহাস নিজের মানে যে যার মতো আসলে নবনির্মিত করার চেষ্টা করছে।